দর্শক আসসালামু আলাইকুম। আমি মুক্তাদির রশিদ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল রোমিও স্পিকে। আসলে বাংলাদেশের রাজনীতিতে যখন আলোচনা করতে হয় হঠাৎ অনেক বিষয় থাকে যেগুলো নিয়ে মনে হয় যে একটু কথা বলি। আজকে আমার একটা বিষয় খুব দৃষ্টি আকর্ষণ করলো হঠাৎ করেই। আমি যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে যখন আলোচনা করি তো হঠাৎ করেই একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমাকে ফোন করলেন যে কী ব্যাপার বলো তো? হঠাৎ করে এরকম প্রেস কনফারেন্সে না চাইতে মেঘের মতো প্রেস সচিব জানালেন যে ডিসেম্বরের মধ্যে সব প্রিপারেশন শেষ করার কথা বা নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিষয়টা কি ট্যারিফের সঙ্গে সম্পর্কিত? আম আমার কাছে কিন্তু আমি টুইটারে যেহেতু আমি জানেন যে আমি টুইটারে একটু হলেও অ্যাক্টিভ। তো টুইটারে আমি লিখেছিলাম যে আ প ৩৫ কি এবার ১৫ হবে কিনা? তো এটা আমি লিখেছিলাম প্রেস কনফারেন্সের ঘোষণা দেওয়ার পরপরই। তবুও আমি ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে হয়তো ওনারা বলবেন জানুয়ারি মাস বা ফেব্রুয়ারি মাসে কোনো কিছু একটা বলবেন। তো ওনারা যেহেতু খুবই কৌশলী, বিশেষ করে এই সরকারের, যদিও আপনাদের আমাদের মনে হতে পারে যে তারা এটা করছে, ভুল করছে, ওটা ভুল করছে। আসলে তারা খুব কৌশলগতভাবে এই কাজগুলো করেন এবং আমাদের সাইকোলজি নিয়ে ওনারা যথেষ্ট খেলাধুলা করেন এবং যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশের ট্যারিফ এবং রাজনীতি এবং সেই সাথে কি হচ্ছে ভবিষ্যতের নির্বাচন। আ মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের বা যারা ফরেন পলিসি নিয়ে যারা কাজ করেন এমন বন্ধুদের সাথে আমি যে কথা বলার চেষ্টা করেছিলাম যে বাংলাদেশের রাজনীতিতে তাদের ইন্টারেস্ট কি খুব একটা ইন্টারেস্ট আমার কিন্তু চোখে পড়েনি। মানে কার্যত যে খুব আছে বা তারা খুব অ্যাক্টিভলি করছে আগের মতো যে এঙ্গেজ হচ্ছে সেটা না। তবে এটা সত্যি যে সেনাপ্রধানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে মিশন প্রধান আছেন উনি দেখা করেছেন সম্প্রতি এবং যেদিন ওনার সঙ্গে দেখা করেছেন তার কিছু আগে ইউএনের অফিসিয়ালরাও দেখা করেছে। তো স্বাভাবিকভাবে যেটা হয় যে আসলে এই যে দেখা করলেন আমরা তো জানি না কী কথা বলছে। তো এক ধরনের কিউরিওসিটি হয় আরকি। কিন্তু আমি পার্সোনালি মনে করি না যে এইগুলা দিয়ে খুব মানে ধরেন বড় কিছু হয়ে যাচ্ছে। কারণ আমরা যতক্ষণ পর্যন্ত মিটিংয়ের ভেতরে কি আলোচনা হয়েছে, কে কীভাবে রিঅ্যাক্ট করছে কিংবা না হলে বলা মুশকিল। কিন্তু যে বিষয়টা আমাকে খুব আকর্ষণ করলো সেটা হচ্ছে যে আপনি জানেন যে গত ৭ তারিখ অর্থাৎ আমেরিকার ৭ তারিখ, বাংলাদেশে ৮ তারিখ কি ৯ তারিখের ভেতরে পড়েছে। যে পত্রপত্রিকাগুলোর প্রধান শিরোনাম হয়েছে যে ট্রাম্প দয়া করে 2% কমিয়ে ৩৫% আমাদেরকে ট্যারিফ ইম্পোজ করেছে। তো ট্রেড ট্যারিফে যেটা হয়েছে যে আমাদের আগে ১৫%-এর মতো ছিল, সেটাকে যদি আরও ৩৫% হয় তাহলে আমরা হাফ সেঞ্চুরি করবো, অর্থাৎ 50% পাবো। তো সেইটা আম দিয়ে এই তথ্যগুলো দিয়ে ঢাকাতে যে সমস্ত ডেইলিগুলো প্রকাশিত হয় তারা খুব বড় আকারে নিউজ করেছে তার সমস্যাগুলো কী হতে পারে। তো আমি আজকে সকালে আমি যখন সকালবেলা বের হই আমি পত্রিকাটা হাতে করে নিয়ে যেতে পারি, তখনও পত্রিকা দেয়নি। তো আমি ছিলাম একজন বাংলাদেশের একজন খুবই নামকরা, খুবই প্রভাবশালী এক ব্যবসায়ীর সাথে সকালবেলায় কথা মানে দুপুরবেলায় তার সঙ্গে আমার একটা মিটিং ছিল। তো আমি খুব সকালেই বের হয়েছি। তো মিটিংয়ের সময় যেটা হলো যে আমি যখন মিটিংয়ে গিয়েছি, মিটিংয়ে উনি দেখলাম যে কথা বলছেন এই ট্রেড ইস্যু নিয়ে সব বিজনেস এবং তার যে বিভিন্ন সেক্টরে তার ব্যবসা আছে, কিন্তু বিশেষ করে গার্মেন্টসটা তার খুব সাকসেসফুল বিজনেস। সেই সাকসেসফুল বিজনেসে এটা কেমন যদি আমি বলতে হয় যে যেমন তার ফ্যাক্টরি যেগুলো আছে তাতে প্রায় ৩৫,০০০ শ্রমিক কাজ করে তাদের। তো সেই শ্রমিকদের কে যখন তারা কাজ করছে সেই শ্রমিকদেরকে হঠাৎ করেই তাই উনি উদ্বিগ্ন হয়ে পড়েছেন। বিশেষ করে যেহেতু ট্রেড নেগোসিয়েশন হচ্ছিল তার ভেতরে যেটা মাত্র 2% মানে ইটস লাইক হাসি এসে গেছে। এবার 2% কমাইছে, ৩৭% করছিল, এখানে ৩৫%। আচ্ছা যান আমি আপনারে কমাই দিছি। যাক, এইটা যে হয়েছে খুবই মানে আমাদের দেশের জন্য খুবই কষ্টের, কারণ এটা আমাদের ব্যর্থতা। যে সাথে উনি বললেন যে কমার্স মিনিস্ট্রি নিয়েও খুব একটা উনি খুশি না। কমার্স মিনিস্টার এটা বুঝছে না এবং এই যে অংশীজনকে তারা যে সরকার কী করছে এটা যে আপ টু ডেট করছে না, সেটা নিয়েও তার ভেতরে এক ধরনের মানে এক ধরনের উদ্বেগ, উৎকণ্ঠা চোখে পড়ল। উনার বক্তব্যটা হচ্ছে যে খুব সিম্পল। উনার বক্তব্য হচ্ছিল যে
এই যে ট্রেড, এবং উনি আমাকে ওনার ফ্যাক্টরি, ওনার পাশে বায়ারদের জন্য যে স্যাম্পল রাখা থাকে সব ধরনের লঞ্জারিজ, দেন হচ্ছে উনি অনেক লঞ্জারিজ প্রডিউস করে, এবং তার পাশে স্পোর্টস ওয়্যার, তারপরে হচ্ছে একদম ওয়ার্ম এবং কীভাবে যে ওভারকোট, এই সব ধরনের আইটেম ছিল এখানে। তো উনি আমাকে স্পোর্টস ওয়্যারগুলো দেখিয়ে বললেন যে দেখেন এইগুলো এখন হিউজ ডিমান্ড ইউএসএতে এবং অন্যান্য উন্নত বিশ্বগুলোতে, বিশেষ করে এখন তো মানুষ অনেক বেশি হেলথ সচেতন, সেই জন্য এইগুলোর খুবই ডিমান্ড বাড়ছে। কিন্তু এখন যদি 35% এটার মানে অন টপ অফ এক্সিস্টিং ট্যারিফ যদি এরকম 35% হয়, তাহলে আমাদের জন্য এটা টেরিবল হয়ে যাবে, বিকজ আমরা এই বিজনেসটা কেবল এখানে আনতেছিলাম এবং ইটস এ হিউজ বিজনেস। এই ইনোভেশনটা, এই ডাইভার্সিফিকেশনটার জন্য আমরা এটা করছিলাম, কিন্তু এখন আমরা খুব বিপদে পড়ে যাব, কারণ এই ডিমান্ডগুলো, এটা তো ডিমান্ড আছে, সেই ডিমান্ডগুলো আমরা এইরকম পয়সা দিয়ে আমরা দিতে পারবো না। তো আমি ওনার সাথে যখন কথা বলতেছি দেখলাম যে উনি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড। উনি বলছিলেন যে এইভাবে তো হইতে পারে না। আমি বললাম যে সলিউশন কী? তো সলিউশন হচ্ছে যে দেখেন, এটা যে সলিউশন হচ্ছে যে যে করে হোক দ্রুত ভালো করে নেগোসিয়েশন টেবিলে নেগোসিয়েশনটা করা, বিজনেসম্যানদের যদি কোনো হেল্প করার থাকে, বিশেষ করে যারা আমেরিকাতে পড়াশোনা করেছেন তাদের যদি কোনো রোল প্লে করা থাকে সেগুলো করা। পাশাপাশি যে জিনিসটা উনি বললেন যে আসলে নির্বাচনটা খুব জরুরি দরকার। আমি জানি না, যেহেতু ট্রেড নেগোসিয়েশন হচ্ছে, আপনারা দেখেছেন যে আমাদের যিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন উনি খুবই মানে এতে কোনো সন্দেহ নেই ওনার মতো ম্যারিটোরিয়াস ডিপ্লোম্যাট এবং দীর্ঘদিন ইউএনে কাজ করা একজন ভদ্রলোক। ওনার ক্যাপাসিটি বা ওনার যোগ্যতা নিয়ে কারোর কোনো প্রশ্ন আছে বলে আমার খুব একটা নেই। ওনার নিয়ে বিভিন্ন সমালোচনা আছে, সেটা রাজনৈতিকভাবে রাজনীতিকরণ করে, ভুল বোঝাবুঝিও আছে। কিন্তু ভদ্রলোকের এই যে মিটিং আপনারা দেখেছেন, যেটা প্রেস উইং থেকেও এর আগে ছবি দিয়ে প্রকাশ করা হয়েছিল যে উনি ট্রেড নেগোসিয়েশন করছেন, এবং সে গত 2 তারিখে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিপেন্ডেন্স ডের প্রোগ্রাম হয়েছিল, সেখানেও দেখেছি যে সবাই গিয়েছেন, মানে অন্তত 6 জন উপদেষ্টা গিয়েছেন এবং সবাই যে এখানে আলোচনা করেছেন। এখানে অ্যাম্বাসেডর যেটা বলছিলেন যে বাংলাদেশের সাথে ইউএসএ ট্রেড রিলেশনটাকে আরও স্ট্রং করতে চায়। তার মানে হচ্ছে তার ট্রেডের একটা মানে খুবই সম্ভাবনা আছে সেখানে। উনি তার তার আগেই বাংলাদেশে আপনারা জানেন যে গুগল পে, জিপেটা অ্যাক্টিভেট হয়েছে। তার মানে এঙ্গেজমেন্ট যে বাড়ছে এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আনফর্চুনেটলি আমরা যেটা দেখতে পাচ্ছি যে ট্যারিফের ক্ষেত্রে এসে এটা হয়নি, এবং আপনারা যদি খুব ভালো করে এবং খুব মানে লাইন বাই ওয়ার্ড যদি আপনারা কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পের যে ফিরতি চিঠি ডক্টর ইউনূসের জন্য, এই চিঠিটা যদি আপনারা পড়েন, তো উনি কিন্তু বলেছেন যে সুন্দরভাবে যে বাংলাদেশের সাথে ওনারা ট্রেড করতে চান, এই ট্রেড কিন্তু ওনার পক্ষে আসলে কমানো সম্ভব না, কেন সম্ভব না, কীভাবে সম্ভব না, এবং কী জন্য এটা কী দরকার তারা এটা করছে, এবং তারা এটা ন্যায্যতা এখানে প্রশ্ন করে, ন্যায্যতা আছে সেটা বলে তাদের দেশে 7 তারিখে একটা চিঠি ডক্টর ইউনূসের উদ্দেশ্যে দিয়েছেন। এইখানে চিঠিগুলো যদি আপনি আরও 4-5টা দেশের চিঠিগুলো দেখেন, চিঠির ভাষা মোটামুটি সবই একই রকম, শুধু এখানে সংখ্যাটা একটু পরিবর্তন হয়েছে আর দেশের নামগুলো পরিবর্তন হয়েছে। তো বাংলাদেশের সাথে এই মুহূর্তে টেনশনটা হচ্ছে, যেহেতু বাংলাদেশের একটা বড় কম্পিটিটর ভিয়েতনাম, এবং ভিয়েতনামের সাথে ইউএসের সাম্প্রতিক বাণিজ্য চুক্তি, সব কিছু মিলায় বাংলাদেশের জন্য যখন একটা মানে টেনশন সিচুয়েশন, স্পেশালি বিশেষ করে বিজনেস কমিউনিটির ভিতরে যখন উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, তখন হঠাৎ করেই আমাদের মাননীয় উপদেষ্টার প্রেস সচিব জনাব শফিকুল আলম, শফিক সাহেব, এই কথাগুলো হঠাৎ করে উনি প্রেসে আসলেন এবং উনি বললেন যে আগামী ডিসেম্বরের মধ্যে ইলেকশনের সকল প্রস্তুতি করার জন্য যে সকল প্রস্তুতি তা সম্পন্ন করার জন্য নির্দেশ দিয়েছেন। এই নির্দেশনা বা এই আলোচনাগুলো পরবর্তীতে আমাদের মাঝে শফিকুল আলম সাহেব উনি আমাদেরকে তুলে ধরেছেন, এবং ওনার বিশেষ যে সহকারী, মানে অর্থাৎ যে প্রেস সচিব আজাদ মজুমদার, উনিও এই বিষয়টি তুলে ধরেছেন এবং বলেছেন যে উপদেষ্টা বলেছেন যে নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হবে। এই যে দেখেন, এইখানে একটা খেলা আছে, বুঝছেন? এইখানে যে এই সময় বলছে যে নির্বাচন, তা এই যে দেখেন যে বিএনপির লোকজন যে এই যে নাস্তা ছিল যে ফেব্রুয়ারিতে হবে, আবার মানে ঘোষণা হলো যে ফেব্রুয়ারিতে হবে, এখন আবার এটা চলে গেছে নির্বাচন ফেব্রুয়ারি অথবা
এপ্রিল হবে। এর অর্থ হলো দেখেন জুনের 13 তারিখে শুক্রবার যখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাথে ডক্টর ইউনূস লন্ডনে সফরকালীন সময়ে মিটিং করেছেন, তখন তারপরে বলা হয়েছিল যে অনেকটা ফেব্রুয়ারিকেই বলা হয়েছিল এবং বিএনপির ভেতরে এক ধরনের ঈদ উৎসব ছিল, তারা ঈদ পালন করার মতো করে খুব আলহামদুলিল্লাহ বলতেছিলেন। হ্যাঁ, তো এখন তো বুঝতে পারতেছি না যে আসলে কবে নির্বাচন কি হইতে যাচ্ছে। সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে, হ্যাঁ স্ট্রাইকিং ফোর্স হিসাবে থাকবে না কিভাবে থাকবে এটা নিয়ে আসলে আমাদের যথেষ্ট সন্দেহ আছে। কারণ আমরা জানি সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে ছিল মানুষজন 2018 সালে নির্বাচনের সময়। ওই যে আপনারা জানেন যে জেনারেল আজিজ সাহেব ছিলেন, আরে ভাই ওনার কথা চিন্তা করলে আমার খুব কষ্ট লাগে। এই লোকটা সাংবাদিকদেরকে যে পরিমাণ লোভী বানায় দিছিল, যাকে এই জেনারেল আজিজ সাহেব যেরকম একটা ভুয়া নির্বাচনকে বলছিলেন যে খুবই চমৎকার নির্বাচন হয়েছে এবং সুন্দর নির্বাচন হয়েছে, আমরা তো ওরকম নির্বাচন দেখতে চাই না। এবং এটার ফলে যে সেনাবাহিনীর ভিতরে কী কষ্ট ক্ষোভ ছিল এবং সেনাবাহিনীর যে তরুণ অফিসাররা, সব অফিসার, আমি তো বলবো যে 95% অফিসার, তারা যে ওই সময় রেজিমের বিরুদ্ধে তারা যে এক ধরনের রেড কার্ড দেখিয়েছে, এর বিকজ এটা ছিল ওই সরকারের সাংঘাতিক রকম সেনাবাহিনীকে অবজ্ঞা করা বা তুচ্ছ করা। তো এই যে এখানে আবার মব নিয়ে আবার এক প্রশ্ন করা হয়েছিল, শফিক সাহেব আমাদের উনি উত্তর দিচ্ছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন যথেষ্ট সক্রিয় রয়েছে, যারা অপরাধ করবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা উনি বলছেন। বাট আমি কেন এটা নিয়ে এখন এই বিষয়ে একটা ভিডিও বানাচ্ছি, আমার কাছে মনে হয়েছে যে সব কিছুর পরে এটা আমার মানে হাইপোথেসিস, এটা সত্য কতটুকু এটা এখন আমার এই মুহূর্তে বলা বা নিশ্চিত করা সম্ভব না। কারণ ট্রেড নেগোসিয়েশনে কি হয়, এক ধরনের ছবি তুলে হ্যাপি ছবি দেয়। আমি এরকমও পাইছি যে, এটা আপনার এক্সাম্পল দিই, যে AKM শহীদুল হক ছিল তখন পুলিশের আইজিপি শহীদুল হক, আর ওইদিকে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে আসাদুজ্জামান খান কামাল। তো ওনারা প্রেস কনফারেন্সে বললেন যে বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের সফররত এই একটা প্রতিনিধি দল আসছিল। এটা এক্স্যাক্টলি মনে নাই কার নেতৃত্বে আসছিল, কিন্তু আমার সোর্স যে মিটিংয়ে ছিল সে বলছে যে ধুমায়ে ঝাড়ছে, কী নিয়ে ঝাড়ছে, যে ক্রস ফায়ার নিয়ে ঝাড়ছে, ধুমায় ঝাড়ছে, গুম নিয়ে ঝাড়ছে। হ্যাঁ, এবং এই এমন সব করে অভিনয় করছে। অথচ আমি কিন্তু পরের দিন আমি যখন নিউজটা লিখছিলাম, তো আমাদের যে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট সে বলতেছে আপনি কি শিওর এটা বলছে, কারণ আমাদের তো পাবলিকলি এটা বলছে। আমি বললাম দেখেন আমি যেটা লিখছি না 100% শিওর হয়ে লেখছি, এই জন্যে বলতেছি যেহেতু আমার কাছে এই মুহূর্তে ওই সোর্সের ওই তথ্যটা নাই, কিন্তু যে জিনিসটা আমার কাছে আছে সেটা খুবই ইম্পর্টেন্ট। যে এখন যেহেতু ট্রেড নেগোসিয়েশন চলতেছে এবং ব্যবসায়ীরাও চাচ্ছে একটা নির্বাচন হোক, সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক, স্বাভাবিক পরিস্থিতি হোক, নির্বাচনের মধ্যে একটা সেটেল ডাউন হোক, সেই পরিস্থিতিটার কমিটমেন্টটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত তো ব্যবসায়ীরা আসলে খুব একটা কিছু করতে পারবে না। এবং আপনারা দেখছেন যে বিশ্বের প্রায় সবগুলো দেশে, আমি যতগুলো দেশের ডিপ্লোম্যাটদের সাথে কথা বলছি, একটা দেশের ডিপ্লোম্যাটের আমি শিওর না টার্কির ব্যাপারটা, টার্কির সাথে আমার পার্সোনালি কথা হয়নি, বাট ওয়েস্টার্ন ডিপ্লোম্যাটটা মোটামুটি সবাই একটা নির্বাচন চায়, নির্বাচন এবং সুষ্ঠুভাবে নির্বাচন হয়, যতটুকু ইনক্লুসিভ একটা নির্বাচন করা যায় সেই নির্বাচনের দিকে যেতে চায়, এবং এইটা হচ্ছে তাদের মানে মোটামুটি পায়। এখন আমার এটা ধারণা, এটা আমার মানে যে আমি আবারও বললাম যে আমি রিপিট করছি যে আমি শিওর না যে এটা মিটিংয়ে অবশ্যই আলোচনা হয়েছে, কিন্তু যেহেতু এই টাইমে হঠাৎ করে এই ধরনের একটা বিবৃতি এসেছে প্রেস উইংয়ের কাছ থেকে, আমার ধারণাটা হচ্ছে যে ওয়াশিংটনের সাথে ঢাকার ট্রেড নেগোসিয়েশনে অবশ্যই ভোটের বিষয়টা এসেছে, এবং ভোটের বিষয়টা এসেছে দেখে তারা বলেছে তোমরা কখন ভোট দিবা, তখন বলছে যে আচ্ছা দাঁড়াও দেখি, তাহলে তোমরা যদি ভোট দাও তাহলে দ্রুত ভোট দাও, এরকম কিছু একটা হইতে পারে। তো ওইটাই হয়তো বলছে যে ভাই আপনার ডেটের দরকার নেই, নির্বাচন যে হবে এইটা নিয়ে যে একটা আনসার্টেনিটি আছে, এখনও হিউজ আছে, এটা আপনি মানুষের সাথে কথা বললেই বুঝতে পারবেন, সেইটাকে কমানোর জন্য হইলেও এটা করা হয়ে থাকতে পারে। আমি এখন যে ঘোষণাটা দিল যে নির্বাচন সকল প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে, ধারণা করা হচ্ছে ফেব্রুয়ারি বা এপ্রিলের নির্বাচন, যদিও এটা আবার পিছাই গেল, কারণ এর আগে বলা হচ্ছিল যে ফেব্রুয়ারিতে, এখন এটা এপ্রিল। আমি যদিও ভাবি, আমি আসলে সত্যি কথা বলতে ইলেকশনের দিনক্ষণ দেওয়া
পরেও আমার সন্দেহ থাকবে এবং আমি আমি মানে একদম ডেট হবে, ইলেকশন যেদিন হবে, ফাইনালি যেদিন হবে, ওই দিন আমি বিশ্বাস করবো। এবং যারা আমাকে অনেকে এখনও টুইটারে গালাগালি করে, কিন্তু আমি তাদের বলছি, ভাই অন্তত 2-3 জন মানুষকে আমি বলছি, যদি সুষ্ঠু একটা নির্বাচন হয়, জনগণ যদি তার মত প্রকাশ করতে পারে, আমি তাকে বলছি বুফে খাওয়াবো। যাকে সেই কথা ভিন্ন। আমার হচ্ছে যে দলই আসুক, গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসুক, দেশটা সুন্দর হলে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি স্বাভাবিক হয়ে ওঠে, ট্রান্সপারেন্সি, অ্যাকাউন্টেবিলিটি এবং মানুষ যাতে তার আত্মমর্যাদা নিয়ে বাঁচতে পারে, এটাই আমার কামনা। এইটা পার্টিকুলার কোনো দল মত বা পথের বিষয় না। আমার কাছে বিষয় হচ্ছে এখন পর্যন্ত অন্তত যে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যে দলটি মানুষের ম্যান্ডেট নিয়ে, জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে এবং জনগণকে সার্ভ করার উদ্দেশ্যে থাকবে, আমি তাকে সমর্থন দিই না দিই, অন্তত সরকারের কাজগুলোকে, আমার কাজ সরকারের যতটুকু পারা ভুল ধরার চেষ্টা করা, শুধরে দেওয়ার চেষ্টা করা, সেই কাজটা আমি করব। কিন্তু এইরকম একটা পরিস্থিতি হোক যাতে মানুষ তার আত্মসম্মান নিয়ে, মর্যাদা বোধ নিয়ে, ন্যায় ইনসাফের মাধ্যমে সমাজে চলতে পারে, সেরকম একটা বাংলাদেশের প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।